আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমরা আমাদের ম্যাথ সেকেন্ড পেপার ম্যাথ ভার্সিটি প্লাস বিজ্ঞান ও প্রযুক্তি কোর্সের শেষ পর্যায়ে আসলাম। তো আমরা তারও ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের ম্যাথ সেকেন্ড পেপারের লাস্ট অধ্যায় 10 নম্বর অধ্যায় বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। এই অধ্যায়টাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিস্তার পরিমাপ আর একটা হচ্ছে সম্ভাবনা, এবং আমরা দুইটা অংশে বিভক্ত করে ক্লাস নিব। তো প্রথমে আমরা আজকে শেষ করব হচ্ছে বিস্তার পরিমাপ, দেন আমরা এরপরে আরেকটা লেকচারে আমরা সম্ভাবনাটা ফুলি কভার করব। আর এখান থেকে আমাদের দেখা যায় সাধারণত সম্ভাবনা থেকে কোয়েশ্চেন একটু বেশি হয়, বিস্তার পরিমাপ থেকে কোয়েশ্চেন একটু কম হয়, বাট কম হলেও ইদানিং কিন্তু কোয়েশ্চেন হচ্ছে। আর আরেকটা হচ্ছে আমাদের বিস্তার পরিমাপ থেকে কোয়েশ্চেন যেগুলো হয়, অনেক বড় বড় কোয়েশ্চেন তো আর এমসিকিউতে আসবে না ভার্সিটি প্লাস বিজ্ঞান ও প্রযুক্তি এক্সামে। তো এই ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা জানতে হয়, প্রত্যেকটা টার্মের মিনিং জানতে হয়, প্রত্যেকটা সূত্র জানতে হয়, এবং ছোটোখাটো হালকা পাতলা দুই একটা শর্টকাট জেনে রাখতে হয়। আর তুমি যদি সূত্রগুলোর মিনিংগুলো পারফেক্টলি জানো, তখন হচ্ছে তোমাকে ছোটো ছোটো ম্যাথ দিলে তুমি মুখোমুখি করে ফেলতে পারবা, এবং আমরা সেই জিনিসটাই দেখাবো। তো আসো আমরা শুরু করি। যে আমি আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখানে পড়ার সময় বড় বড় কোনো ম্যাথ করব না, আমরা জাস্ট মেন কথাগুলো বলে চলে যাব, কারণ যেহেতু এটা অ্যাডমিশন লেকচার, আমি ধরে নিচ্ছি তোমরা জেনারেল বেসিকগুলো তোমাদের ক্লিয়ার আছে। তো একটু খেয়াল করে দেখি বিস্তার পরিমাপ যেটা, বিস্তার পরিমাপের ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে প্রথমত তোমাকে জানতে হবে উপাত্ত কী জিনিস, হ্যাঁ, উপাত্ত নিবেশন এগুলো কী জিনিস জানতে হয়। ওই বেসিকগুলোতে আমরা যাব না, প্রত্যেকটা কী জিনিস, কারণ ওগুলো আমাদের জেনারেল যে রেগুলার যে কোর্সটা আছে, আমাদের একাডেমিক যে কোর্স, সে একাডেমিক কোর্সে আমরা একেবারে ডিটেইলস সব পড়ে। আমার একাডেমিক কোর্সে খালি বিস্তার পরিমাপের এই যে তোমার লেকচার আছে মনে হয় 6-7 ঘন্টা। তো এখানে তুমি বুঝতে পারছো স্যার, আমরা অল্প টাইমের মধ্যে শেষ করব। তো পার্থক্য আছে, আমরা এখানে মেন কথাগুলো বলবো। তো উপাত্ত হচ্ছে আমরা দুই ধরনের বলতে পারি, অর্থাৎ যেগুলো আমরা টেবিলে সাজাবো, সেগুলো আমাদের যে ডেটাগুলো আমাদের দেওয়া থাকবে তারা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে শ্রেণীকৃত আর একটা হচ্ছে অশ্রেণীকৃত। তো তোমরা জানো অশ্রেণীকৃত মানে কি, আমাকে এলোমেলো কতগুলো মান দিয়ে দিবে, আর শ্রেণীকৃত মানে কি, আমার মানগুলো গুছাই দিবে। গুছাই বলতে কেমন, এত থেকে এত পর্যন্ত এতজন, এত থেকে এত পর্যন্ত এতজন, এত থেকে এত পর্যন্ত এতজন, এরকম যে একটা লিমিটের মধ্যে দিয়ে দিবে, এগুলোকে আমরা বলি শ্রেণীকৃত। আর যদি আমার কয়েকটা মান এমনিই দিয়ে দেয়, সেগুলো হচ্ছে অশ্রেণীকৃত। এবার আসি, আমাদের কোনো একটা জায়গায় যদি আমরা ডেটা অ্যানালাইসিস করি, উপাত্তগুলোকে অ্যানালাইসিস করি, তাহলে তার গ্রাফটা দেখতে এরকম হবে। এটা হচ্ছে তার অ্যাভারেজ মান। অ্যাভারেজ মান সবচেয়ে বেশি হবে, অ্যাভারেজ মানটা সবচেয়ে বেশি হবে। তুমি অ্যাভারেজ থেকে যত দূরে যাবা, ততই তোমার মানগুলো কি কমতে থাকবে। যেমন আমি পুরো বাংলাদেশে যতগুলো মানুষ আছে, সবার হাইটের কথা চিন্তা করলে অ্যাভারেজ হাইট যেটা আছে, অ্যাভারেজ হাইট মনে করো, অ্যাভারেজ একটা হাইট ধরে নিলাম, এত আমাদের 5 ফুট 6 ইঞ্চি। এই 5 ফুট 6 ইঞ্চির মানুষ হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি। এখন 5 ফুট 6 ইঞ্চি থেকে তুমি যদি উপরের দিকে যাও, তাও মানুষের কোয়ান্টিটি আস্তে আস্তে কমবে, নিচের দিকে গেলে তাও মানুষের কোয়ান্টিটি আস্তে আস্তে কমবে। 5 ফুট 6 ইঞ্চি সবচেয়ে বেশি, তার থেকে যদি আমি আরেকটু কম যাই, এই সাইজের মানুষ আরেকটু কম, আরও ছোটো সাইজের মানুষ আরেকটু কম, আরও ছোটো সাইজের মানুষ আরেকটু কম, আরও ছোটো সাইজের মানুষ আরেকটু কম, আবার বেশি দিয়ে গেলে 6 ফুটে গেলাম, এটা 5 ফুট 6 ইঞ্চি থেকে বেশি, তখন এটা আরেকটু কম, আমি 6.5 ফুটে গেলাম আরও কম, 7 ফুটে গেলাম আরও কম, এভাবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে নিবেশনের যে লেখচিত্র, এটা দেখতে এরকম হয়। অনেক সময় এমসিকিউ তো আসে, নিবেশনের লেখচিত্র কোনটা, এই যে নিবেশনের লেখচিত্র হচ্ছে এটা, এবং এটা একটা বেলের মতো না। বেল মানে কি, তোমার সাধারণত বিভিন্ন হিন্দুদের মন্দিরগুলোতে যেরকম থাকে, এরকম এই যে কতগুলো এরকম বেল থাকে, সাধারণত দেখা যায় না, হিন্দুদের মন্দিরগুলোতে দেখা যায় এরকম একটা জিনিস থাকে। এটাকে আমি নাড়া দিতে পারি, বেল আমরা টং টং করে বাজে না, হ্যাঁ, এই যে এইটাকে আমরা বলি বেল। অনেক সময় এটাকে বলা হয় বেল কার্ভ, এটাকে বলা হয় কি বেল কার্ভ, কারণ দেখতে বেলের মতো, হ্যাঁ। তো বেল কার্ভও বলা হয় অনেক সময়। তবে নিবেশনের লেখচিত্র হবে এরকম, যে আমাদের কেন্দ্রীয় মান যেটা, সেন্ট্রাল যে মানটা, অ্যাভারেজ যে মানটা, যে সেন্ট্রাল মানটা সবচেয়ে বেশি আর অন্যান্য মানগুলো হচ্ছে কম। এখন দেখো যতগুলো মান আছে তার মধ্যে সবার কি সেন্টারের দিকে ঝুঁকার একটা প্রবণতা আছে না। ম্যাক্সিমাম মান সেন্টারে, ম্যাক্সিমাম মান দেখো, ম্যাক্সিমাম মানটা কিন্তু সেন্টারেই আছে। তুমি এখানে যাও, এই মানটা কিন্তু কম, আর একটু সেন্টারের দিকে যাও, মান আস্তে আস্তে বাড়বে। যতই তুমি সেন্টারের দিকে যাও, মান বাড়বে। এই দিক থেকে সেন্টারের দিকে মান বাড়বে, অর্থাৎ তুমি যে কোনো দিক থেকে সেন্টারের দিকে গেলে মান আস্তে আস্তে বাড়বে। এই সেন্ট্রাল যে মানটা, এটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় মান। এই কেন্দ্রীয় মানটা সবচেয়ে বড়, এবং আমাদের সবসময় আমাদের প্রত্যেকটা নিবেশনে তার কেন্দ্রীয় মানের দিকে গমন করার একটা প্রবণতা আছে। তুমি যতই এদিক থেকে এদিকে যাবা, তোমার আশ্চর্যজনকভাবে
রেটটা বেড়ে যাবে, এদিক থেকে দিয়ে গেলে রেটটা বেড়ে যাবে। এই যে সেন্টারের দিকে তার ডেন্সিটি বেড়ে যায়, এটাকে আমরা বলি কেন্দ্রীয় মান। এই কেন্দ্রীয় মান কীভাবে বের করব, তার আমরা তিনটা প্যারামিটার আমরা জানি। একটা হচ্ছে গড়, আরেকটা হচ্ছে মধ্যমা, আরেকটা হচ্ছে প্রচুরক। গড় মানে কি, আমাদের গড় তো সাধারণত আমরা বলতে পারি সবগুলোকে যোগ করে ভাগ করলে সেটা হচ্ছে গড়। তারপর হচ্ছে মধ্যমা বলতে আমরা কি জানি, আমাদের আবার গড় বের করার ক্ষেত্রে কিন্তু তোমার সাধারণত সবগুলোকে যোগ করে তুমি সংখ্যা দ্বারা ভাগ করলা, এটা হচ্ছে অশ্রেণীকৃতর ক্ষেত্রে। শ্রেণীকৃতর ক্ষেত্রে গড় বের করার আবার আলাদা সিস্টেম আছে। তো আমাদের মধ্যমা মানে কি, সবচেয়ে মাঝখানের যে মানটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে মধ্যমা। আর প্রচুরক মানে কি, আমার একটা নিবেশনের মধ্যে যেটা সবচেয়ে বেশি পরিমাণ আছে। যেমন মনে করো আমার আছে 1 2 3 4 4 4 5 6 and এরকম, তাহলে আমাদের 6 7 এরকম। এখানে সবচেয়ে বেশি কে আছে 4, তাহলে যেটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে প্রচুরক, যেটা প্রচুর পরিমাণে থাকে। হ্যাঁ, আমরা আর বেশি ব্যাখ্যায় যাব না। এবার আসো বিস্তার পরিমাপ। এই বিস্তার পরিমাপ আমাদের দুই ধরনের, একটা হচ্ছে অনপেক্ষ বিস্তার পরিমাপ, আর একটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। অনপেক্ষ বিস্তার পরিমাপ জেনারেলি কাউন্ট করা হয়, আর আপেক্ষিক বিস্তার পরিমাপ কাউন্ট করার সময় আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে কেউ একজনের সাপেক্ষে, অর্থাৎ কোনো একটা মানের সাপেক্ষে, সাধারণত সে কেন্দ্রীয় মানের সাপেক্ষে আমাকে বিবেচনা করতে হয়, যার কারণে এখানে একটা অনুপাত পাই। অনুপাত পাওয়ার কারণে এই আপেক্ষিক বিস্তার পরিমাপের কোনো একক নাই। বারবার বলতেছি, আপেক্ষিক বিস্তার পরিমাপের কোনো একক নাই। কেন? একই জিনিস দ্বারা ভাগ করা হয়। আর অনপেক্ষ বিস্তার পরিমাপের একক আছে, যে মানগুলো দেওয়া আছে সেগুলোর একক যা, ওইটার একক তা। যেমন মনে করো তোমাকে পরীক্ষার নাম্বার দেওয়া আছে, তাহলে এটার একক হচ্ছে নাম্বার। তোমাকে মানুষের হাইট দেওয়া আছে, এটা হচ্ছে মানুষের হাইট। এরকম তোমাকে সংখ্যা দেওয়া আছে এতজন, এটার একক হচ্ছে জন। আর এখানে জন বাই জন মানে হচ্ছে আমাদের কোনো একক নাই, এটা হচ্ছে এককহীন, এবং এটা সাধারণত পার্সেন্টেজে কনভার্ট করা হয়। তো আমাদের অনপেক্ষ বিস্তার পরিমাপে আমরা পাবো 4 ধরনের। আমাদের পাবো হচ্ছে পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, চতুর্থ ব্যবধান। প্রত্যেকটা সূত্র নিয়ে আমরা আলোচনা করব কোনটা দ্বারা কি মিন করে। আর আপেক্ষিকে আমি চারটা পাবো: পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক, চতুর্থ ব্যবধানাঙ্ক। তো আমি আমার সুবিধার্থে যে কাজটা করব, পরিসর এবং পরিসরাঙ্কের মধ্যে একটা আমাদের কি বলে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। পরিসর আর পরিসংখ্য আসলে মেইন জিনিস, একটা হচ্ছে জাস্ট অনপেক্ষ আর একটা আপেক্ষিক। তো ওই কারণে আমরা দুইটা একসাথে করবো, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটাও পেয়ে যাব। তারপর হচ্ছে গড় ব্যবধান, গড় ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক, চতুর্থ ব্যবধান, চতুর্থ ব্যবধানাঙ্ক, আমরা প্রত্যেকটা একটা একটা করে কী করব, বের করব। তো আমরা এখানে বের করতে গেলে তোমাকে আমরা যে জিনিসটা বলবো, প্রথমে যে শ্রেণীকৃত আর অশ্রেণীকৃতর ক্ষেত্রে যদি বলো, এখানে তোমাকে প্রথমে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি বের করা, গড় বের করা। মধ্যমার প্রচুরক আমি বের করা দেখাচ্ছি না, আসলে গড়ও দেখানোর দরকার নাই, তাও আমি ছোট্ট করে দেখাচ্ছি কারণ গড়টা আমার সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। তোমাকে মনে করো এরকম দেওয়া আছে, অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। তো যেগুলো দেওয়া আছে মনে করো এগুলো হচ্ছে আমাদের এক্সআই, যেগুলো দেওয়া থাকে আমাদের এগুলোকে আমরা কি বলি, এক্সআই বলি। এই এক্সআই এর মানগুলো মনে করো কত, আমাদের 3 5 2 8 6 7। তাহলে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টাকে যোগ করবো, এর মানে সামেশন অফ xi ডিভাইডেড বাই টোটাল কয়টা, বাই 6টা, এটাকে আমরা বলি সংখ্যা n। হ্যাঁ, তাহলে সামেশন অফ xi মানে 6টার যোগফল। 6টার যোগফল কত, 3 + 5 + 2 + 8 + 6 + 7। হ্যাঁ, এটা হচ্ছে আমার সামেশন অফ x ডিভাইড বাই এরকম কয়টা, এরকম আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমার ডিভাইড বাই 6। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে যা পাবো এটা হচ্ছে আমার গড়। এটা হচ্ছে কি অশ্রেণীকৃতর ক্ষেত্রে। অশ্রেণীকৃতর ক্ষেত্রে গড় কীভাবে বের করি, আমার অশ্রেণীকৃতর ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে xi। সেটা কি xi, xগুলো নিবেশনের মানগুলা। তাহলে আমাদের এরকম xi যতগুলো আছে সবগুলোকে যোগ করে দিব, সবগুলো সামেশনকে যতটা আছে তত দ্বারা ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব। আর যদি এটা অশ্রেণীকৃত না হইয়া শ্রেণীকৃত হয়, তোমাকে মনে করো একটা ক্লাসে ছেলেদের নাম্বার বলা হলো গণিতে প্রাপ্ত নাম্বার। তা আমাকে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, শ্রেণীব্যক্তি মনে করো বলা হলো 30 থেকে 40 পর্যন্ত আছে 5 জন, তারপর 40 থেকে 50 পর্যন্ত আছে 6 জন, 50 থেকে 60 পর্যন্ত আছে মনে করো আমাদের 3 জন, তারপর হচ্ছে 60 থেকে 70 পর্যন্ত আছে মনে করো 4 জন। হ্যাঁ, এরকম বলা হলো এতটুকু। এখন এটা হচ্ছে শ্রেণীকৃত। এই যে শ্রেণীকৃতর ক্ষেত্রে যেটা দেওয়া আছে এটাকে আমরা বলি হচ্ছে কি গণসংখ্যা, ইংলিশে বলে ফ্রিকোয়েন্সি। ওই কারণে এটাকে আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করি। অ্যাপ মিনস ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি সবগুলোকে যোগ করলে যেটা পাবো সামেশন অফ ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা বলি হচ্ছে বড় হাতের এন। এই বড় হাতের এন মানে কি, দেখো এখানে ছোট হাতের এন মানে হচ্ছে অশ্রেণীকৃতর ক্ষেত্রে টোটাল নাম্বার কয়টা আছে, আর এখানে টোটাল কয়টা আছে সেটা কিভাবে বের করব, গণসংখ্যা সবগুলোকে যোগ করে দিব, সামেশন অফ গণসংখ্যা। তাহলে 6 5 হচ্ছে আমাদের 11, 11 3 14, 14 আর 4 হচ্ছে 18, তাহলে এন এর মান হচ্ছে 18। এবার আসো ভাইয়া
কিভাবে আমরা এখান থেকে গড়টা বের করব। এখান থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা গড়টা বের করতে যাই তাহলে এই গড়টা বের করার জন্য আমাদের আলাদা সূত্র আছে। তো আমরা যেই সূত্রের মাধ্যমে গড়টা বের করি সেটা হচ্ছে আমার সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই আমাদের বড় হাতের এন। এখন আমাদের এই যে এখানে আমার এক্স আইটা দেওয়া ছিল, কিন্তু এখানে তো আমার কোনো এক্স আই নাই, তাহলে এক্স আই না থাকলে আমাকে কী করতে হবে, এক্স আই বের করতে হবে। এই এক্স আইটা কে ভাই, এই এক্স আইটা কে? এই এক্স আইটার নাম হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। কি শ্রেণী মধ্যবিন্দু? আমি সংক্ষেপে বলতেছি, খুব সংক্ষেপে বলতেছি, শ্রেণী মধ্যবিন্দু। তাহলে তুমি এখান থেকে শ্রেণী মধ্যবিন্দুটা বের করো। শ্রেণী মধ্যবিন্দু তুমি বের করলা, এখানে পাইলে হচ্ছে 35, এখানে পাইলে হচ্ছে 45, এখানে পাইলে হচ্ছে তোমার 55, এখানে পাইলে হচ্ছে 65, এগুলো হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু এক্স আই। এখন একটু খেয়াল করো, এক্স আই যদি তুমি জানো, এবার তোমাকে একটা গড় করতে হবে এফ আই এক্স আই। তাহলে দেখো এরা হচ্ছে আমাদের এফ আই, এরা হচ্ছে এক্স আই। গুণ করো, গুণ করে আমি এখানে অনেকগুলো মান পাবো। তাদেরকে যদি আমি সবগুলোকে সামেশন করে দিই তাহলে আমি কি পাবো, সামেশন অফ এফ আই এক্স আই। এই সামেশন অফ এফ আই এক্স আই এটাকে যদি আমি এন দ্বারা ভাগ করি, এন মানে হচ্ছে সামেশন অফ ফ্রিকোয়েন্সি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তার গড় বা এভারেজ। এটা হচ্ছে কি শ্রেণীকৃতর ক্ষেত্রে, তোমরা জানো, আমি তাও সংক্ষেপে বলে দিলাম। তো আসো আমরা এখানে না যাই, এবার আমাদের কাজ হচ্ছে ওই যে চারটা করে আমরা 8টা যে বলছি সে 8টাগুলো আমরা পরিমাপ করি। প্রথমে আমাকে জানতে হবে ভাইয়া পরিসর কি। পরিসর মানে হচ্ছে, দেখো পরিসর ইংলিশে বলা রেঞ্জ, মানে কত থেকে শুরু কততে শেষ। মনে করো আমাকে অনেকগুলা, এই যে মনে করো কিছু ছোটো ছোটো বাচ্চার নাম্বার দেওয়া আছে, প্রাপ্ত নাম্বার। তাহলে আমি যদি বলি নাম্বারগুলো হচ্ছে 36, 87, 29, 31, 60, 80, আমাদের 86, এগুলা। তাহলে তোমাকে বললো পরিসর কত। পরিসর মানে আমাদের এখানে কতটুকু রেঞ্জের ভিতর তারা আছে। তাহলে আমাদের সবচেয়ে ছোটো থেকে সবচেয়ে বড়। তাহলে একটু খেয়াল করো, এদেরকে প্রথমে সাজাইতে হবে। কিভাবে সাজাবো, ছোটো থেকে বড় আকারে সাজাই। এদের মধ্যে সবচেয়ে ছোটোকে 29, এরপরে 31, এরপরে 36, এরপরে আমাদের আসে কত 60, এরপরে 86, এরপর হচ্ছে 87। এদেরকে যখন আমি সাজাইলাম এদের মধ্যে সবচেয়ে বড় মান কোনটা, এটা। এই সবচেয়ে বড় মানটাকে আমরা বলি, মানগুলোকে আমরা বলছি এক্স। এল মান হচ্ছে লার্জেস্ট নাম্বার। আর আমরা এটাকে বলতেছি আমরা এখানে বলতে পারি এক্স। এলটা হচ্ছে আমার লার্জেস্ট নাম্বার। আর আমাদের এই যে এটাকে আমরা বলতে পারি এক্স এস, মানে স্মলেস্ট নাম্বার। আমরা এস দ্বারা প্রকাশ করি, এটাই ভালো, স্মলেস্ট নাম্বার। স্মলেস্ট নাম্বার। তাহলে স্মলেস্ট যে নাম্বারটা সেটা হচ্ছে 29, আর হাইয়েস্ট যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে এটা। এই হাইয়েস্ট নাম্বার থেকে আমরা স্মলেস্ট নাম্বারটা বিয়োগ করলে যেটা পাবো সেটাকে আমরা বলি রেঞ্জ বা পরিসর। তাহলে পরিসর বের করতে হলে কীভাবে বের করবা, তোমাকে বলা হলো এদের পরিসর বের করো। তুমি কি করবা, সবচেয়ে বড়টা হচ্ছে 87, তার থেকে সবচেয়ে ছোটোটা হচ্ছে 29, বিয়োগ করে দাও, যেটা পাবো সেটা হচ্ছে তোমার রেঞ্জের মান। এবার আসো ভাই, আমরা পরিসর পেয়ে গেলাম কার জন্য, শ্রেণীকৃতর ক্ষেত্রে। তাহলে আমি শ্রেণীকৃতর ক্ষেত্রে আমরা পরিসর পেয়ে গেলাম। এবার আসো পরিসরাঙ্ক কি, এটা হচ্ছে শ্রেণীকৃত বলতেছি, অশ্রেণীকৃত। যদি অশ্রেণীকৃত হয় তাহলে আমরা এভাবে করতে পারি। এখন আসো পরিসর আমরা পেয়ে গেলাম, এবার হচ্ছে পরিসরাঙ্ক। আমরা বলছিলাম কারো না কারো সাপেক্ষে। পরিসরাঙ্ক ইংলিশে বলা হয় কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এর মানে CR মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এগুলো কিন্তু নাম থেকে আসছে। সি মানে আর মানে হচ্ছে রেঞ্জ, CR মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তাহলে আমাদের রেঞ্জের কোএফিসিয়েন্ট, তাহলে আমরা এখানে কী করবো জানো, যেটা আছে সেটা তো উপরে লিখে দিব, নিচে হচ্ছে তাদের যোগফল। আর এটাকে কিসে প্রকাশ করি, শতকরায় ইন্টু 100%। এবার দেখো তুমি এগুলোর মান জানো না, অবশ্যই জানো। তাহলে আমাদের 87 - 29 ডিভাইডেড বাই 87 + 29 ইন্টু 100%, এটা হচ্ছে আমার পরিসরাঙ্ক। তাহলে পরিসর জেনে গেলাম, পরিসরাঙ্ক জেনে গেলাম। এখন আমরা দেখলাম সবচেয়ে ছোটো মান থেকে সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোটো মান বিয়োগ করলে আমরা রেঞ্জটা পেয়ে যাই। আর তাদের বিয়োগফলকে যোগফল দ্বারা ভাগ করে 100% নিয়ে গেলে তখন আমরা তাকে বলতে পারি সেটা হচ্ছে পরিসরাঙ্ক। এই পরিসরাঙ্কে দেখো, যেমন আমি যদি এখানে বলি এগুলো হচ্ছে কি একটা নাম্বার না, এত নাম্বার এগুলো হচ্ছে কি মার্কস। তাহলে এটার একটা একক আছে, এত মার্কস মাইনাস এত মার্কস সমান এত মার্কস বা এত নাম্বার। এটার এককটাকে আমি নাম্বারের সমতুল্য ধরতে পারি। আর এখানে হচ্ছে এত নাম্বার ডিভাইড বাই এত নাম্বার, কাটাকাটি। এর মানে এটার কোনো একক নাই। ওই জন্য বলছিলাম আমাদের আপেক্ষিক যদি হয়, অনপেক্ষ যদি হয় তার একক আছে,
এককটা কি মূল ডেটা যে এককে সে এককে, আর আপেক্ষিক মান হচ্ছে তার কোনো একক নাই, এককহীন মানে হচ্ছে আপেক্ষিক। এবার আসলে তাহলে আমরা পরিসর পেয়ে গেলাম, পরিসরাঙ্ক পেয়ে গেলাম। এখন কোশ্চেন হলো ভাইয়া, যদি আমার এটা অশ্রেণীকৃত না থাকা শ্রেণীকৃত থাকে তখন আমি কি করব? যদি আমার এটা শ্রেণী দেওয়া থাকে, শ্রেণীব্যক্তি দেওয়া থাকে, তখন আমি কিভাবে বের করব? খুবই সিম্পল। দেখো তোমার একটা শ্রেণী দেওয়া থাকবে, তুমি জানো যে শ্রেণী ব্যক্তিরা তোমার দেওয়া থাকবে এটা মনে করো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। এটা হচ্ছে আমার শ্রেণী। শ্রেণীর মধ্যে সবচেয়ে ছোট শ্রেণী কোনটা ভাই? এটা হচ্ছে সবচেয়ে ছোট শ্রেণী, আর এটা হচ্ছে সবচেয়ে বড় শ্রেণী। সবচেয়ে ছোট শ্রেণীর সবচেয়ে ছোট মানটা নিতে হবে, এটাকে আমরা বলতেছি এল স্মলেস্ট। আর আমাদের সবচেয়ে বড় শ্রেণীর সবচেয়ে বড়টা, এটাকে আমরা বলি এল লার্জেস্ট। এবার সিম্পল, তুমি লার্জেস্ট থেকে স্মলেস্ট বিয়োগ করলে কি পেয়ে যাবা? তুমি পরিসর পেয়ে যাবা। তাহলে আমরা এখানে বলতে পারি পরিসর রেঞ্জ ইকুয়ালস টু হচ্ছে লার্জেস্ট মাইনাস স্মলেস্ট। পরিসর কিন্তু কখনো নেগেটিভ হবে না, তুমি বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবা, অথবা যদি কখনো তুমি এরকম করো ছোটোটা থেকে বড়টা বিয়োগ করছো, তাহলে পরম মান দিতে হবে, মানে পরিসর অলওয়েজ ধনাত্মক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বড়টা হচ্ছে 80, এটা হচ্ছে 30, তাহলে 80 - 30 = 50। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমার রেঞ্জ বা পরিসর। এবার যদি বলা হয় পরিসরাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, তাহলে আমরা বলতে পারবো এই বিয়োগফল ডিভাইডেড বাই তাদেরই আবার যোগফল ইন্টু 100%। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 80 - 30 ডিভাইডেড বাই 80 + 30 ইন্টু 100%। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি কীভাবে আমরা করব। তাহলে আমরা প্রথমে ডেফিনেশনটা দেখলাম, এরপর হচ্ছে আমরা গড় বের করা শিখলাম, আর মধ্যমা প্রচুরক হোমওয়ার্কের মতো ধরে নিতে পারো। আর এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ভাইয়া পরিসর কি, পরিসরাঙ্ক কি, অশ্রেণীকৃতর ক্ষেত্রে পরিসর বের করার নিয়ম, পরিসরাঙ্ক বের করার নিয়ম, শ্রেণীকৃতর ক্ষেত্রে পরিসর বের করার নিয়ম, পরিসরাঙ্ক বের করার নিয়ম। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আপেক্ষিক বিস্তার পরিমাপের কোনো একক নেই, এটা হচ্ছে একটা এককহীন রাশি, এটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার দেখি আমরা গড় ব্যবধান আর গড় ব্যবধানাঙ্ক। এদিকে লিখি গড় ব্যবধানাঙ্ক। তো আমরা এই দুইটা করব। একটা হচ্ছে গড় ব্যবধান মিনস হচ্ছে মিন ডেভিয়েশন, আর আমরা জানি একটা বের করতে পারলে আরেকটা ইজিলি বের করা যায়, তো সেটা আমরা পরে দেখব। আগে আসি আমরা গড় ব্যবধান বলতে আমরা কি বুঝি। তো অ্যাকচুয়ালি একটু খেয়াল করে দেখো, আমাদের কোনো একটা বিস্তারের মধ্যে যে মানগুলো থাকে সেগুলোকে আমরা xi দ্বারা প্রকাশ করি, আর এখানে যদি শ্রেণীকৃত হয় তাও কিন্তু আমরা xi দ্বারা প্রকাশ করি শ্রেণী মধ্যবিন্দু হিসাবে। তো এখন আমার কথা হচ্ছে, এই যে তোমাকে বললো গড় ব্যবধান, এই গড় ব্যবধান কথাটা থেকে মনে রাখো তো, গড় ব্যবধান মানে হচ্ছে গড়ের সাথে ব্যবধান। তাহলে তোমার এই গড় ব্যবধানের ম্যাথ করতে হলে সর্বপ্রথম কাজ হচ্ছে গড় বের করা। কি বের করা? গড় বের করা। এখন এখানে গড় বলতে আসলে আমরা কেন্দ্রীয় মানটা বুঝতেছি। এখন তুমি গড় ব্যবধানটা যদি গড় থেকে বের করতে চাও তাহলে আগে তোমাকে গড়টা বের করে নিতে হবে। যদি তুমি মধ্যমা থেকে বের করতে চাও আগে তোমাকে মধ্যমাটা বের করে নিতে হবে। আর যদি তুমি প্রচুরক থেকে বের করতে চাও তাহলে আগে তোমাকে প্রচুরক বের করতে হবে। ME দেওয়া হয়েছে কারণ মধ্যমা মান হচ্ছে মেডিয়ানের হচ্ছে ME, আর মুড মান হচ্ছে আমাদের প্রচুরক MO। তো একটু খেয়াল করে দেখি, তো আমরা এখানে দেখো, তাহলে আমরা সিম্পল কি করবো আসলে দেখো, তুমি দেখো তোমার এখানে, আচ্ছা আমাকে বলো কেন্দ্রীয় মান মনে করো কে? কেন্দ্রীয় মান হচ্ছে ভাইয়া আমাদের x বার, এটা হচ্ছে আমার কেন্দ্রীয় মান, যে আমাদের আমি গড় থেকে নির্ণয় করতেছি, তাহলে আমার কেন্দ্রীয় মান হচ্ছে x বার। এখন এই কেন্দ্রীয় মানের সাথে ব্যবধান, তো গড়ের সাথে ব্যবধান যদি নির্ণয় করতে হয় বিয়োগ করতে হবে না? কার থেকে বিয়োগ করব? কাকে বিয়োগ করব? xi থেকে বিয়োগ করব। xi কি একটা আছে? না, অনেকগুলা। তো যতগুলো আছে সবার থেকে বিয়োগ করতে হবে। এরকম যদি 10টা থাকে 10টা বিয়োগফল পাইছি না, সবগুলোকে পরম মান নিতে হবে। কেন? কারণ বিয়োগ করলে কিন্তু এখানে নেগেটিভ চলে আসতে পারে, ওই কারণে পরম মান দিলাম। তাহলে এই বিয়োগফল যতগুলো আছে ততগুলা বিয়োগফলের গড় নিতে হবে, কারণ বিয়োগফল তো আর আমি একটা নিতে পারতেছি না, কারণ সব বিয়োগফল সেম না। আবার সবগুলো নিতে পারতেছি না, কারণ এতগুলো বিয়োগফল কেন নিব? তাহলে আমি যতগুলা বিয়োগফল আছে সবগুলার গড় নিব, অ্যাভারেজ। তাহলে গড় মানে কি? গড় মানে হচ্ছে সবগুলোকে যোগ করে সংখ্যা দ্বারা ভাগ। তাহলে আমি কি করব? গড় করব কার? এই বিয়োগফলটার। তাহলে এরকম যতগুলো বিয়োগফল আছে সবার সামেশন, তাকে আমরা n দ্বারা ভাগ করব, কারণ এরকম কয়টা আছে? n সংখ্যক আছে। তাহলে আমরা n দ্বারা ভাগ করলে আমরা পেয়ে গেলাম হচ্ছে গড় ব্যবধান। দেখো সূত্রই কিন্তু এটা, এই যে 1/n সামেশন অফ
এক্স আই মাইনাস এক্স বার, আয়ের মান 1 থেকে শুরু করে, এটা তো ব্যাপার না। তাহলে আমাদের এক্স বার দিলাম। এবার দেখো এটা হচ্ছে কেন্দ্রীয় মান হচ্ছে এক্স বার, তো কেন্দ্রীয় মানটা এক্স বার না হয়ে এম ই হবে, মধ্যক এম ও হবে, প্রচুরক যেটা হোক সেটা দিয়ে করব। এবার আসো তাহলে আমরা যদি এবার এটা করি ভাইয়া আমার তো এটা অশ্রেণীকৃতর ক্ষেত্রে, তো অশ্রেণীকৃতর ক্ষেত্রে আমরা গড় এভাবেই বের করি সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। ওই কারণে কাদের গড় করছি, ওই গড় ব্যবধান যতগুলো আছে সবগুলো গড় ব্যবধানের আবার গড় করছি, এদেরকে গুণ করে যোগ করে এন দ্বারা ভাগ করছি। এবার যদি শ্রেণীকৃতর ক্ষেত্রে হয়, শ্রেণীকৃতর ক্ষেত্রে কিন্তু গড় বের করার নিয়ম হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন, বড় হাতের এন। এবার আসো এখানে তুমি মনে করো এক্স বারটা বের করলা, এবার তুমি এক্স বারটা বের করলা, এক্স বারটা যদি তুমি বের করো এবার ব্যবধান বের করতে হবে না কার সাথে, প্রত্যেকটার সাথে, তাহলে প্রত্যেকটা হচ্ছে এক্স আই, তাদের সাথে ব্যবধান, এটার পরম মান নিলাম। এখন কথা হচ্ছে এরকম যতগুলো আছে সবার গড় এরকম কয়টা আছে, অনেকগুলো আছে। এটা কোন ধরনের, এটা শ্রেণীকৃত, শ্রেণীকৃতর ক্ষেত্রে আমরা গড় কীভাবে বের করি, সামেশন অফ এফ আই এক্স আই, মানে এক্স আই বলতে ওই যাদেরকে করবো ডিভাইড বাই বড় হাতের এন। দেখো তো মিলছে কিনা, 1 বাই বড় হাতের এন সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার, শেষ। এবার আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া এটা গড়ের সাপেক্ষে করলে এক্স বার, মধ্যমা সাপেক্ষে করলে এম ই, আর প্রচুরকের সাপেক্ষে করলে এম ও। এখন তুমি এই সূত্র দিয়ে গড় বের করতে পারো, যেটাই হোক, শ্রেণীকৃত হোক অশ্রেণীকৃত হোক, গড় তো বের করতে পারো। এই দেখো তুমি গড় ব্যবধানাঙ্ক, তুমি যখন গড় থেকে বের করবা, গড় থেকে বের করলে এই গড় ব্যবধানকে গড় দ্বারা ভাগ করে 100% করবা, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, এটা সি আছে কোএফিসিয়েন্ট। তাহলে আমরা বলতে পারি এটা গড় ব্যবধানাঙ্ক। তাহলে সিএমডি যদি আমি মধ্যমা সাপেক্ষে করি তখন এখানে মধ্যমা, প্রচুরকের সাপেক্ষে করলে প্রচুরক দ্বারা ভাগ ইন্টু 100%। এভাবে আমরা গড় ব্যবধান বা গড় বিচ্যুতিও বলা যায়, ইংলিশে বলে আমরা মিন ডেভিয়েশন বের করতে পারি। এবার দেখো আমরা বের করবো হচ্ছে চতুর্থক ব্যবধান। এই চতুর্থক ব্যবধানটা আমাদের অনেকে ভয় পায়, আর আরেকটা হচ্ছে এখান থেকে আসলে এখানে অনেকগুলো সূত্র, আমরা সবগুলো সূত্র হালকা করে বলে যাব, সূত্রগুলো জাস্ট মাথায় রাখলে হবে। তো আসো চতুর্থক ব্যবধান, নাম থেকে বোঝা যাচ্ছে চতুর্থক মানে 4 ভাগে ভাগ করব। যেমন তোমরা গ্রিল খাওয়ার সময় যেরকম বলো 1 কোয়ার্টাইল গ্রিল খাবো, 1 কোয়ার্টাইল দেন মানে হচ্ছে কোয়ার্টাইল মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তো এটাকে আমরা ইংলিশে বলি কোয়ার্টাইল ডেভিয়েশন, ওই কারণে সংক্ষেপে প্রকাশ করা হয় কিউডি দ্বারা, কোয়ার্টাইল ডেভিয়েশন দ্বারা আমরা প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের চতুর্থক ব্যবধান। তো আমরা যদি এখানে করি তাহলে আমি চতুর্থক ব্যবধানটা কীভাবে বের করবো একটু খেয়াল করে দেখো। তো প্রথমত আসি আমরা এখানে, আসো আমাদের মনে করো এটা নিবেশন আছে, এই নিবেশনটাকে যদি আমি সমান 4 ভাগে ভাগ করি, কিভাবে, এখান থেকে এতটুকু মনে করো 100%, তাকে সমান 4 ভাগে ভাগ করলে 25% আমি সমান 4 ভাগে ভাগ করলাম। এই যে সমান 4 ভাগে ভাগ করতে হলে এই দেখো এই 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তাহলে সমান মনে করো আমি এই কলমটাকে 4টা ভাগে ভাগ করব, 4টা খণ্ডে বিভক্ত করব, তাহলে কত জায়গায় কাটতে হবে, অবশ্যই 3 জায়গায় কাটতে হবে। এই যে 3 জায়গায় কাটবো সেই 3 জায়গাটার নাম হচ্ছে Q1 Q2 Q3। এই যে আমরা 3টা জায়গায় কাটলাম, এদের নাম হচ্ছে Q1 Q2 Q3, কোয়ার্টাইল 1 কোয়ার্টাইল 2 কোয়ার্টাইল 3, চতুর্থক 1 চতুর্থক 2 চতুর্থক 3। এটা হচ্ছে আমাদের চতুর্থক 1 প্রথম চতুর্থক, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্থক, এটা হচ্ছে তৃতীয় চতুর্থক। এখন একটু খেয়াল করো এই Q1টা যদি এখানে অবস্থিত হয়, এটার এই পাশে যতটুকু আসে এই পাশে তার কি 3 গুণ আছে না, 1 গুণ 2 গুণ 3 গুণ, তাহলে আমরা বলতে পারি এটা পুরো নিবেশনটাকে 1:3 অনুপাতে বিভক্ত করে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর Q2টা ঠিক মাঝখানে আছে, এইদিকেও 2 এদিকেও 2, তাহলে আমার 2:2 মানে সমান 2 ভাগে বিভক্ত করছে, আর সমান 2 ভাগে বিভক্ত করলে তার আরেকটা নাম কি মধ্যক, ওই কারণে এটার আরেকটা নাম হচ্ছে মধ্যক। ওই কারণে অনেক সময় প্রশ্ন করতে পারে চতুর্থক আমাদের কোন চতুর্থককে মধ্যক বলা হয়, দ্বিতীয় চতুর্থককে মধ্যক বলা হয়। আর তৃতীয় চতুর্থক এই পাশে হচ্ছে 3 এই পাশে হচ্ছে 1, 3:1 অনুপাতে বিভক্ত করে। এখন আসো কোয়ার্টাইল ডেভিয়েশন বা পরিমিত চতুর্থক ব্যবধান বলতে আমরা কি বুঝি। চতুর্থক ব্যবধান বলতে আসলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে, দেখো তোমার এখন কয়টা চতুর্থক আছে, 3টা, একটা হচ্ছে কোয়ার্টাইল 1, একটা হচ্ছে কোয়ার্টাইল 2, আর একটা হচ্ছে কোয়ার্টাইল 3। এই কোয়ার্টাইল 1, 2, 3 এই 3টার মধ্যে প্রথম 2টার ব্যবধান নাও তো, প্রথম 2টার ব্যবধান কত, প্রথম 2টা হচ্ছে Q1 Q2, তাহলে বড় কোনটা, অবশ্যই Q2টা বড়, তাহলে প্রথম 2টার ব্যবধান নাও। প্রথম 2টা যদি আমি ব্যবধান নিই তাহলে আমরা পাবো হচ্ছে Q2 - Q1। এবার তুমি লাস্ট 2টার ব্যবধান নাও,
লাস্ট দুইটার ব্যবধান নিলে পাবো Q3 মাইনাস Q2। তাহলে আমরা এই যে ব্যবধানটা নিলাম, প্রথম আর সেকেন্ডের ব্যবধান, সেকেন্ড আর থার্ডের ব্যবধান, এই ব্যবধানের গড়, এই ব্যবধানের গড়। তাহলে দেখো তৃতীয় আর দ্বিতীয়টার ব্যবধান প্লাস প্রথম আর দ্বিতীয়টার ব্যবধান ডিভাইড বাই 2, এর মানে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে Q2 কাটাকাটি থাকে কত Q1 মাইনাস Q3। তাহলে আমরা বলতে পারি Q3 মাইনাস Q1, তাহলে বলতে পারি Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2, এটাকে আমরা বলি কোয়ার্টাইল ডেভিয়েশন বা চতুর্থক ব্যবধান। তাহলে চতুর্থক ব্যবধানের সূত্র হচ্ছে এটা Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2। এখন কোয়েশ্চেন হচ্ছে আমি Q3 আর Q1 কীভাবে বের করব। তার আগে একটু বলে রাখি, এই Q3 মাইনাস Q1 মানে হচ্ছে এই অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে আন্তঃচতুর্থক পরিসর। যদি কখনো বলা হয় আন্তঃচতুর্থক পরিসর, তাহলে আমরা বুঝে নিব এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি বলে Q3 মাইনাস Q1, আর তার অর্ধেকটা মানে হচ্ছে আন্তঃচতুর্থক পরিসরের অর্ধেক, তাকে আমরা অনেক সময় এভাবে বলি অর্ধ আন্তঃচতুর্থক পরিসর, তাকেই আমরা বলি চতুর্থক ব্যবধান বা কোয়ার্টাইল ডেভিয়েশন। তো আসো এই চতুর্থক ব্যবধানের মধ্যে আমার Q1 আর Q3 জেনে এখানে বসালে কাজ শেষ। এর মানে চতুর্থক ব্যবধানের যতগুলো সূত্র শিখবো সেই সূত্রগুলো হচ্ছে কীভাবে Q1 বের করতে হয়, কীভাবে Q3 বের করতে হয়, Q2 দরকার নাই। চতুর্থক ব্যবধানের সূত্রে Q1 আর 3 লাগবে, Q2 এর কোনো প্রয়োজন নাই। এবার আসো আমরা দুইটাভাবে করতে পারি, এটা হচ্ছে শ্রেণীকৃত আর একটা হচ্ছে অশ্রেণীকৃত। সবচেয়ে বেশি আসে অশ্রেণীকৃত, কারণ এটা মুখোমুখি করা যায়। অশ্রেণীকৃতগুলো যদি আমি চিন্তা করি, অশ্রেণীকৃত আমার দুই ধরনের আছে। কোনো জায়গায় এন জোড় মানে টোটাল কয়টা দেওয়া আছে এতটা, এই সংখ্যাটা হচ্ছে জোড়, আবার এটা বিজোড় হতে পারে। যদি সংখ্যাটা জোড় হয় তাহলে আমার চতুর্থক ব্যবধান বের করতে বললে আমি প্রথমে দেখব আমার কয়টা দেওয়া আছে, সেই টোটাল নাম্বারটা সেটা কি জোড় নাকি বিজোড়। যদি জোড় হয় এদিকে যাব, বিজোড় হলে এদিকে যাব। যদি জোড় হয়, এবার আমি এটা জোড় আমি শিওর, এবার জিজ্ঞেস করব এই জোড় সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য। সেই জোড় সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সূত্র হচ্ছে এটা, 4 দ্বারা বিভাজ্য না হলে সূত্র হচ্ছে এটা। আবার যদি এটা জোড় না হয়ে বিজোড় হয়, তখন আবার জিজ্ঞেস করব এই এন যেটা সেটা তো বিজোড়, তাহলে তো 4 দ্বারা বিভাজ্য হবে না শিওর। তার সাথে 1 যোগ করলে n+1, সেটা তো আবার জোড় সংখ্যা, সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য না হয়, বিভাজ্য হয় তাহলে সূত্র এটা, না হলে সূত্র হচ্ছে এটা। তাহলে আসি সূত্রটা কি দেখো। তাহলে আমরা ধরে নিলাম, আমরা প্রথমে জিজ্ঞেস করলাম এটা জোড় না বিজোড়, জোড়। 4 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য না, বিভাজ্য। যদি বিভাজ্য হয় তাহলে QI, তো তুমি কি বের করবা, Q1ও বের করতে পারো, 3ও বের করতে পারো। I এর জায়গায় 1 বসাইলে AI এর জায়গায় 1, AI এর জায়গায় 1 শেষ। তাহলে আমাদের ওইখানে প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, যেগুলো দেওয়া আছে এগুলোকে সিরিয়ালি সাজাইতে হবে। প্রথমে কি সিরিয়ালি সাজাবো, সিরিয়ালি সাজানোর পর n × I ডিভাইড বাই 4তম পদ, তাহলে n এর মান তোমার দেওয়া থাকবে, কয়টা দেওয়া আছে সেখান থেকে তুমি বুঝতে পারবা। I মানে হচ্ছে তুমি কি 1 বের করবা না 3 বের করবা, যেটা বলবা সেটা, ডিভাইড বাই 4 দিলে যততম আসবে তততম পদটা কত, এবার হিসাব করো। মনে করো 3 আসলো, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়, ওই তৃতীয় পদটাকে আমরা এখানে বসাই দিব, প্লাস n × I ডিভাইড বাই 4 প্লাস 1, মানে এখানে যেটা পাইছি প্লাস 1 মানে তার পরের পদ। তাহলে আমরা প্রথমে এততম পদটা বের করব, প্লাস তার পরের পদটা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার কার মান, Q। যদি এখানে I এর মান 1 বসাই, Q1 এর মান বের হবে, I এর মান 3 বসাইলে Q3 এর মান বের হবে। Q1 আর 3 বসাইলে এখানে আমার আনসার শেষ। যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে আরও সোজা, যেহেতু 4 দ্বারা বিভাজ্য না, তাহলে আমরা সেটাকে আমাদের, এটা কিন্তু জোড়, 4 দ্বারা বিভাজ্য না হলে সেটা কিন্তু কি জোড়। তখন আমি আমার সিরিয়ালি সাজানোর পর তাকে সমান 2 ভাগে বিভক্ত করব। মনে করো আমার এখানে আছে টোটাল 10টা, এই 10 কিন্তু জোড় সংখ্যা, আবার এই 10 কিন্তু 4 দ্বারা বিভাজ্য না। অতএব আমি এই 10টাকে 5টা করে বিভক্ত করব। প্রথমে 5টা থাকলো, পরে 5টা থাকলো। এই প্রথম 5টার যে মধ্যক, মানে ওই 5টার ঠিক মাঝখানেরটা, এই মধ্যকটাকে আমরা বলবো Q1, আর লাস্ট 5টার মাঝখানেরটাকে আমরা বলবো Q3। তাহলে আমরা বললাম যদি 4 দ্বারা বিভাজ্য না হয়, ওই সিরিয়ালি সাজানোর পর তাকে 2 ভাগে বিভক্ত করব। প্রথম অংশের মধ্যে মাঝখানে যেটা আছে তার সেটা হচ্ছে Q1, দ্বিতীয় অংশের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে Q3। এবার আসো, যদি n বিজোড় হয় তাহলে আমি দেখব n+1টা 4 দ্বারা বিভাজ্য কিনা। n+1 যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের n+1 × I ডিভাইড বাই 4তম যে পদটা, সেই পদটাই হচ্ছে আমাদের Q এর মান। I এর মান 1 দিলে Q1, I এর মান 3 দিলে Q3। আর যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে এটা কিন্তু বিজোড়। তাহলে বিজোড় মানে কিন্তু 2 ভাগে ভাগ করা যায় না। ওই বিজোড় যতগুলো আছে তাদের ঠিক মাঝখানেরটাকে বাদ দিব। এদেরকে সিরিয়ালি সাজানোর পর মাঝখানেরটাকে বাদ দিলে মনে করো 11টা আছে,
এই মাঝখান সরি মনে করো 13টা আছে, তাহলে মাঝখানেরটাকে বাদ দিলে 13টার মাঝখানেরটাকে বাদ দিলে আর কি 12টা থাকে না, এদিকে 6টা এদিকে 6টা, ঠিক কি না? এই 6টার মধ্যক এই 6টার মধ্যক। এখন তোমরা অনেকেই বলবা ভাইয়া 6টার মধ্যক কেমনে বের করে? হ্যাঁ সমস্যা নাই ভাইয়া, 6টা তো জোড়, জোড় হলে সমস্যা নাই। এই 6টার ঠিক মাঝখানের 2টা নিবা, ওই 2টাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে মধ্যক। মানে আমাদের 5টা আছে, 5টার ঠিক মাঝখানেরটা নেওয়া যায়, কিন্তু 6টার তো মাঝখানেরটা নেওয়া যায় না। 6টার মাঝখানে থাকে 2টা, ওই 2টাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যক পেয়ে যাবা। যদি আমরা কিন্তু এগুলো বলার কথা না, তাও বলতেছি। তো এগুলো হচ্ছে তোমাদের বেসিক ইন্টারমিডিয়েট লেভেল থেকে ক্লিয়ার থাকতে হবে। যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি তোমার ক্লিয়ার আছে, ওইভাবে আমি লেকচারটা দিচ্ছি। হ্যাঁ, কারো যদি নিতান্তই ক্লিয়ার না থাকে তাহলে আমার যে একাডেমিক যে কোর্সটা, সেই কোর্সের লেকচারগুলো তুমি ফলো করতে পারো। তো আসো এবার হচ্ছে আমাদের এখানে যদি আমরা আসি তাহলে আমাদের কিউ আই ইকুয়ালস টু এল আই প্লাস এন ইন্টু আই ডিভাইড বাই 4 মাইনাস এফ সি ডিভাইড বাই এফ আই ইন্টু সি। কোনটা কি? এই এল আই মানে হচ্ছে আইতম চতুর্থক শ্রেণীর নিম্নসীমা। আইতম চতুর্থক শ্রেণী কোনটা? এই যে আমি এন ইন্টু আই ডিভাইডেড বাই 4 এটা বের করার পর আমার একটা মান বের হবে, সেটা হচ্ছে আইতম চতুর্থক শ্রেণী। ওই আইতম চতুর্থক শ্রেণী যেটা, আইতম চতুর্থক শ্রেণীটা কীভাবে বের করব? এখানে আমার একটা ক্রমযোজিত সংখ্যা বের করতে হয়। ক্রমযোজিত সংখ্যা আমরা জানি, আস্তে ফ্রিকোয়েন্সিগুলো বারবার যোগ করে করে ক্রমযোজিত সংখ্যা বের করা হয়। তখন আমাকে দেখতে হবে সেটা কোন রেঞ্জের মধ্যে আছে। যে গড়ের মধ্যে ওইটা আছে সেটা হচ্ছে আমাদের আইতম চতুর্থক। আসলে এভাবে এটা এক্সাম্পল দেওয়া ছাড়া বোঝানো একটু কষ্টকর। তো জেনারেলি আমি বলে রাখতেছি, কারণ তোমরা আগে এই ইন্টারমিডিয়েটে এটা জানার কথা। তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা জানো। তাহলে আমাদের এন ইন্টু আই ডিভাইড বাই 4, ওই চতুর্থকটা, ওইটা যে ক্রমযোজিত সংখ্যার ভিতরে আছে সেটাই হচ্ছে আমাদের চতুর্থক শ্রেণী। ওই চতুর্থক শ্রেণীর এটা যেহেতু শ্রেণী আছে, তার নিম্নসীমা যেটা, তার নাম হচ্ছে এল আই। এবার হচ্ছে আইতম চতুর্থক শ্রেণী যেটা, তার ঠিক আগের ক্রমযোজিত সংখ্যাটা হচ্ছে এফ সি। আইতম চতুর্থক শ্রেণী যেটা, সেটার গণসংখ্যাটা হচ্ছে এফ আই। তার আইতম চতুর্থক শ্রেণী যেটা, তার যে আমার শ্রেণী ব্যবধান বা ক্লাস সাইজ, মানে ক্লাস সাইজ তো সবার সেম, শ্রেণী ব্যবধান সেটাকে আমরা বলি সি, আর এন মানে হচ্ছে মোট গণসংখ্যা। এই সূত্রের মধ্যে বসাই দিলে আমরা এখান থেকে কিউ আই এটা পেয়ে যাব। কিউ 1ও বের করতে পারি, কিউ 3ও বের করতে পারি, যেটা আমার বের করার প্রয়োজন হয়। এবার দেখো হচ্ছে আমাদের এটা আমরা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চতুর্থক ব্যবধান আমরা বলছি। তো চতুর্থক ব্যবধান যেহেতু আমরা জানি কোয়ার্টাইল ডেভিয়েশন Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2, তাহলে চতুর্থক ব্যবধানাঙ্ক মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, সেটাও আমরা বলতে পারবো কীভাবে? Q3 মাইনাস Q1 ডিভাইড বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বা চতুর্থক ব্যবধানাঙ্ক, যেটা আমরা আগে বলি নাই। সিম্পলি আমরা তো Q1 Q3 বের করতে জানি, সো সিমিলারলি আমরা এটাও বের করতে পারবো। এবার আসা হচ্ছে আমাদের লাস্ট দুইটা, সেটা হচ্ছে একটা হচ্ছে পরিমিত ব্যবধান, আর পরিমিত ব্যবধানের সাথে রিলেটেড হচ্ছে বিভেদাঙ্ক। তো পরিমিত ব্যবধান যদি আমরা বলি, পরিমিত ব্যবধান বা পরিমিত বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা? সিগমা দ্বারা প্রকাশ করা হয়, অথবা এসডি দ্বারা প্রকাশ করা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এটা কখনো ঋণাত্মক হতে পারে না, অলওয়েজ ধনাত্মক হবে। কারণ তুমি সূত্রের দিকে তাকাইলে দেখবে এখানে একটা রুট আছে, তো রুটের ভিতরে কোনো একটা সংখ্যা বসে আমরা যে মানটা পাবো অলওয়েজ পজিটিভ মান পাবো। ওই কারণে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান সবসময় কী হয়? পজিটিভ হয়। তো এটা এক্স্যাক্টলি আমাদের আগের মতোই। তো পার্থক্য কোন জায়গায় দেখো, আমি চিন্তা করবো এভাবে, গড় ব্যবধানে তুমি কি করছিলা ভাই? তুমি যে গড়টা পাইছিলা তার সাথে যে কারো একজনের ব্যবধান করছো, ওই গড় ব্যবধান নিছো। পরিমিত ব্যবধান হচ্ছে গড় ব্যবধানের বর্গ নিব, এটার বর্গ নিব, তাহলে তার পরমান দেওয়ার দরকার নেই, বর্গগুলোতে এমনি ধনাত্মক আসবে। হ্যাঁ, এরকম যতগুলো থাকতে পারে না। দেখো পরিমিত ব্যবধানটা কি? প্রত্যেকটার গড়ের সাথে ব্যবধানের বর্গ। তাহলে এরকম যতগুলো আছে, তাহলে পরিমিত ব্যবধান মানে হচ্ছে কেন্দ্রীয় মানের সাথে তার ব্যবধানের বর্গ, কেন্দ্রীয় মানের সাথে ব্যবধানের বর্গ, কেন্দ্রীয় মানের সাথে ব্যবধানের বর্গ। তো কেন্দ্রীয় মানের সাথে ব্যবধানের বর্গ করলাম, এরকম বর্গ কি একটা আসবে না অনেকগুলা? যতগুলা আসবে তাদের অ্যাভারেজ। অশ্রেণীকৃতর ক্ষেত্রে আমরা বলতে পারি এদেরকে সামেশন ডিভাইডেড বাই এন। এটাকে রুট করে দিলে যেটা পাবো, যেহেতু স্কোয়ার করছি আবার রুট করে দিতে হবে, করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে পরিমিত ব্যবধান। তাহলে দেখো 1 বাই আমাদের রুট ওভার দিতে ভুলে গেছি, রুট ওভার 1 বাই এন সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, শেষ। এটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান। তো শ্রেণীকৃতর ক্ষেত্রে কী হবে? বা শ্রেণীকৃতর ক্ষেত্রে আবার আসি। এবার শ্রেণীকৃত ক্ষেত্রে যদি আসি, এবার আমার তো শ্রেণীকৃত ক্ষেত্রে সামেশন অফ এফ আই এক্স আই, তাহলে সামেশন অফ এ এফ আই এক্স আই ডিভাইডেড বাই বড় হাতের এন, এটাকে রুট দিলে হয়ে গেছে।
এখন আসো এই যে আমরা বলি আসলে এই টার্মটা এই যে 1/n সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার এটাকে প্রমাণ করে এটা আনা যায়। এটা হচ্ছে তাত্ত্বিক সূত্র, এটা হচ্ছে গণনা সূত্র। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এটাকে এভাবে লিখতে পারি 1/n সামেশন অফ এক্স আই হোল স্কয়ার আর 1/n এক্স সামেশন অফ এক্স আই হোল স্কয়ার এটাকে আমরা একসাথে বলে দিতে পারি অ্যাভারেজ গড়। এটা তো আসলে গড়। তো আমরা এখানেও 1/n সামেশন অফ এফ আই এক্স আই না বলে ডাইরেক্ট বলে দিতে পারি এটা হচ্ছে গড়টা, অ্যাভারেজটা। তো 1/n সামেশন অফ এক্স আই হোল স্কয়ার মাইনাস গড় স্কোয়ার এটা দিয়েও করতে পারি। এখান থেকে যে মান আসবে এখান থেকেও সেম মান আসবে। তো আরেকটা হচ্ছে ডিআই, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে করলে আমাদের যদি সংক্ষিপ্ত পদ্ধতি করলে আমাদের যে জিনিসটা হবে আসলে অনেকে বলে ভাই সংক্ষিপ্ত পদ্ধতিতে আরও লম্বা হয়ে যায়। লম্বা হয়ে গেলেও আমাদের এটাকে সংক্ষিপ্ত বলার কারণ একটা, অনেকে বলে ভাইয়া যেহেতু আমার ম্যাথ নর্মালি যেরকম হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে আরও লম্বা হয়ে যায়, তাহলে আমার এটা কেমনে সংক্ষিপ্ত হলো? আসলে ওই বেসিসে সংক্ষিপ্ত বলে না। তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে করলে ডিজিটগুলো স্মল আসবে, মানে ছোটো ছোটো সংখ্যা আসবে, ক্যালকুলেশন খুবই ইজি হয়ে যাবে। ওই কারণে আমরা এটাকে সংক্ষিপ্ত পদ্ধতি বলি। তো এখানে হচ্ছে আমাদের একটা অনুমিত গড় লাগে, মানে তুমি মাঝখান থেকে যে কোনো একটাকে গড় হিসেবে ধরে নিবা। গড় হিসেবে ধরে নিয়ে তাকেই তুমি নাম দিবে হচ্ছে এ। তাকে নাম দিলে এবার তোমাকে ডিআই বের করতে হবে এক্স আই মাইনাস এ। তো ডিআই বের করাটা ইজি, যাকে তুমি এ নাম দিছ ওই বরাবর ডিআই এর মান হচ্ছে 0। তার থেকে উপরে দিয়ে গেলে সবসময় মানগুলো -1 -2 এরকম হয়, নিচে দিয়ে গেলে 1 2 3 এরকম হয়। এগুলো ইন্টারে পড়ছো তোমরা। তো আমরা সেখান থেকে এভাবে বলতে পারো অনুমিত গড়। আর এটা হচ্ছে হুবহু এই ফর্মুলা, পার্থক্য একটাই, এক্স আই এর জায়গায় ডিআই। এখানে এক্স আই মান হচ্ছে আমাদের মানগুলো ছিল আর এখানে হচ্ছে আমাদের অনুমিত গড় থেকে যেটা পাইলাম আর কি। আর শ্রেণীকৃত ক্ষেত্রে ঠিক সিমিলারলি এটাকে আমরা এভাবে লিখতে পারি। এই যে এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে, এটা সংক্ষিপ্ত পদ্ধতি। আর যদি তুমি এই যে পরিমিত ব্যবধান যদি তুমি বের করতে জানো, তো পরিমিত ব্যবধান বের করতে জানলে ওই পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করতে তাকে এক্স বার দ্বারা ভাগ করে ইন্টু 100%, সেটাকে আমরা বলতে চাই বিভেদাঙ্ক। এটার আপেক্ষিক বিভেদাঙ্ক আমরা এটাকে বলতে পারি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি আমরা বিভেদাঙ্ক বলি। সিগমা বের করে তাকে এক্স বার দ্বারা ভাগ করে ইন্টু 100% করলে হয়ে যায়। এবং লাস্ট ওয়ান আরেকটা ইম্পর্টেন্ট টার্ম আমাদের পরীক্ষা আসে, যাকে আমরা বলি হচ্ছে ভেদাঙ্ক। যাকে আমরা বলি হচ্ছে কি ভেদাঙ্ক। তোমরা নিজেরাই বুঝতে পারবা ভেদাঙ্ক কি, সিগমা স্কোয়ার। এর মানে বুঝতে পারতো সিগমা হচ্ছে পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানের বর্গটাকে আমরা বলি ভেদাঙ্ক। তাহলে এই সিগমা স্কোয়ার করলে রুটটা কি আর থাকবে না? সিগমা স্কোয়ার করলে রুটটা থাকবে থাকবে না। সিগমা স্কোয়ার করলে রুটটা থাকবে থাকবে না। সিগমা স্কোয়ার করলে রুটটা থাকবে থাকবে না। সিগমা স্কোয়ার করলে রুটটা থাকবে অবভিয়াসলি না। সিগমা স্কোয়ার করলে কি রুটটা থাকবে থাকবে না। একটু আগে আমি রুট দিতে বলে গেছি, এখানে রুট হবে। হ্যাঁ, আগেরটাতে রুট হইতো, এখন রুট চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, যে আমাদের ভেদাঙ্ক যদি বলি সিগমা স্কোয়ার। এর মানে আমরা একটা কথা বলতে পারি, পরিমিত ব্যবধানকে বর্গ করলে আমি ভেদাঙ্ক পাচ্ছি, আর এই ভেদাঙ্ককে আবার রুট করে দিলে কি পাবো? পরিমিত ব্যবধান পাবো। এগুলো হচ্ছে আমার জেনারেল ক্রাইটেরিয়া, এবং যতগুলো আমাদের টার্ম আছে সবগুলো টার্ম আমাদের বলা হয়ে গেছে। এবার আমরা 2-1টা শর্টকাট শিখবো এবং আমরা কিছু ম্যাথ করবো, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো তোমাদেরকে খুব দারুণ একটা শর্টকাট শেখাবো। এই শর্টকাটটাই আমাদের পুরো অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগবে অ্যাডমিশনের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে। তো সেই শর্টকাটটা দেখো, সেটা হচ্ছে আমাদের ভেদাঙ্ক বের করা শর্টকাট। তো আমি বলে রাখি, ভেদাঙ্ক বের করতে পারলে তুমি ভেদাঙ্ক যদি বের করতে পারো, তুমি সেখান থেকে পরিমিত ব্যবধান বের করতে পারবা, কারণ রুট ওভার ভেদাঙ্ক মান হচ্ছে পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান বের করতে পারলে তাকে আমার এক্স বার দ্বারা ভাগ করে, মানে গড় দ্বারা ভাগ করে 100% বলে বিভেদাঙ্ক পাবা। দ্যাট মিনস ভেদাঙ্ক বের করা মানে পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক সব বের করা। তো আমি সাধারণত আমরা সবচেয়ে বেশি আসে ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান, সেই দুইটা বের করে দেখাবো শর্টকাট ওয়েতে। তো ভেদাঙ্ক সমান দেখো, আমাদের ম্যাক্সিমাম ম্যাথ আমাদের পরীক্ষায় 95% কেস যেগুলো এমসিকিউতে দেয় সেগুলো হচ্ছে এরকম সমান্তর ধারা দেওয়া থাকে। কি ধারা ভাইয়া? সমান্তর ধারা। কোন ধরনের ধারা? সমান্তর ধারা। ওই সমান্তর ধারা যেটা থাকে সেই সমান্তর ধারার ক্ষেত্রে তোমাকে এখানে যে জিনিসটা বলে সেটা হচ্ছে তোমাকে ভেদাঙ্ক বের করতে হবে। কীভাবে ভেদাঙ্ক বের করবা? দেখো, সমান্তর ধারার ক্ষেত্রে কি এটি সাধারণ অন্তর থাকে না বা ব্যবধান থাকে না? সেই ব্যবধানকে বর্গ করবা ইন্টু n² - 1/12। এটা হচ্ছে সূত্র, শর্টকাট সূত্র। ভেদাঙ্ক সমান ব্যবধান স্কোয়ার ইন্টু n² - 1/12। n মানে কি? n মানে হচ্ছে তোমার যে ধারাটা, সেই ধারায় কয়টা পদ আছে, এর মানে পদ সংখ্যা। এক কথায় বলতে পারি পদ সংখ্যা, পদ সংখ্যা। আর পরিমিত ব্যবধানকে রুট করলে তো ভেদাঙ্ক পাবো। আমরা একটা এক্সাম্পল দিলে সবচেয়ে বেশি বেটার হয়। তো তোমার প্রথম এক্সাম্পলটা হচ্ছে -2a - a 0a 2a। তাহলে একটু খেয়াল করো, এই যে -2a
মাইনাস টোয়াইজ এ মাইনাস এ 0 এ টোয়াইজ এ, এটা একটি সমান্তর দ্বারা। এখান থেকে এখানে যাওয়ার সময় এ বাড়ছে, এখান থেকে এখানে যাওয়ার সময় এ বাড়ছে, এখান থেকে এখানে যাওয়ার সময় এ বাড়ছে, এখান থেকে এখানে যাওয়ার সময় এ বাড়ছে। এর মানে সমান্তর দ্বারা সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে এ। তাহলে আমরা বলতে পারি ভেদাঙ্ক সমান সাধারণ অন্তর কত? এ ইন্টু এন স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 12। এন মানে কি? কয়টা পদ আছে এখানে? কয়টা পদ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। এর মানে 5 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। ক্যালকুলেশন করলে কী পাবো? 5 5 25, 25 থেকে 1 গেলে হবে কত? 24। তাহলে 12 2 24 কাটাকাটি করলে 2। এর মানে এক কথা আমরা ভেদাঙ্ক পাচ্ছি টোয়াইস এ। ভেদাঙ্ক আমরা পাচ্ছি কত? ভেদাঙ্ক আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টোয়াইস এ। এটা হচ্ছে আমাদের সরি টোয়াইস এ না তো, এটা বর্গ না, হ্যাঁ ভেদাঙ্ক স্কোয়ার, ব্যবধান স্কোয়ার, তাহলে টোয়াইস এ স্কোয়ার। তাহলে সুতরাং আমরা বলতে পারবো পরিমিত ব্যবধান কত? পরিমিত ব্যবধান হবে এই টোয়াইস এ স্কোয়ার যেটা পাইছি তার রুট, এর মান হচ্ছে √2a। আর পরিমিত ব্যবধানটা অলওয়েজ পজিটিভ হয়। তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম। দেখো খুব সিম্পলি আমরা পেয়ে গেলাম। এভাবে আমরা আরও কয়েকটা যদি এক্সাম্পল দেখাই তাহলে দেখো খুবই ইজি ওয়ে এবং খুব বেশি কার্যকরী ওয়ে। তো তোমাকে বলা 420, 421, 422, 440 পর্যন্ত আছে, হ্যাঁ এভাবে যদি আর থাকে এক এক করে বাড়তেছে। বলা হলো এটার ব্যবধান কত? পরিমিত ব্যবধান কত? তো আমি বুঝতেই পারতেছি ভাইয়া ভেদাঙ্ক যদি বের করতে হয়, ভেদাঙ্ক সমান ব্যবধান কত? 20, 21, 22, 23। এর মানে ব্যবধান হচ্ছে 1 স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12। এই যে এন স্কোয়ার বসাবো, এন এর মান আমি জানি না। এন মানে কি? পদ সংখ্যা। এখন এই সমান্তর দ্বারার পদ সংখ্যা কীভাবে বের করে? দেখো এই যে সমান্তর দ্বারার পদ সংখ্যা বের করার সূত্র তোমাদের আগে থেকেই জানা থাকার কথা। সেটা হচ্ছে আমরা ত্রিকোণমিতিতে পড়াইছিলাম, শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। তাহলে এখানে শেষ পদ কত? শেষ পদ 440, আদি পদ 420 ডিভাইডেড বাই সাধারণ অন্তর হচ্ছে সে এক এক করে বাড়ে। তাহলে সাধারণ অন্তর 1 প্লাস 1। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে থাকে 20 প্লাস 1 মান হচ্ছে আমাদের 21। তাহলে আমরা এখানে বলতে পারবো 21 স্কোয়ার। ক্যালকুলেশন করে মান যেটা আসে সেটা হচ্ছে ভেদাঙ্কের মান, আর ভেদাঙ্ককে রুট করলে আমরা পরিমিত ব্যবধান পেয়ে যাব। একইভাবে আসো আমরা এখানে যদি বলি পরের ম্যাথ যে আমাদের 10, 20, 30, 40 এবং 90 পর্যন্ত আছে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে আমাদের ভেদাঙ্ক সমান হচ্ছে ব্যবধান কত করে? 10 করে। তাহলে 10 স্কোয়ার ইন্টু এখানে কয়টা পদ আছে? শেষ পদ মাইনাস আদি পদ 90 মাইনাস 10 ডিভাইড বাই অন্তর হচ্ছে 10 প্লাস 1। তাহলে 90 থেকে 10 গেলে 80 হয়, 80 ডিভাইড বাই 10 মান হচ্ছে 8, 8 প্লাস 1 মান হচ্ছে 9। আর এখানে দেখে বোঝাচ্ছে 10 থেকে 90 পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 9টা আছে। তাহলে আমরা বলতে পারি 9 স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12। ক্যালকুলেশন করে যা আসবে তাই আনসার। এটা ভেদাঙ্কের মান, রুট করলে তুমি পরিমিত ব্যবধানের মান পেয়ে যাবে। সিমিলারলি পরেরটা তোমরা করতে পারবো, হোমওয়ার্ক রইল। তাহলে আমরা এইভাবে যে কোনোটাই করতে পারবো, যে এটা হচ্ছে আমাদের কি জেনারেল নিয়ম, যে জেনারেল নিয়মে আমরা যে কোনো ম্যাথকে আমরা কি করতে পারতেছি? সলভ করতে পারতেছি। এবার দেখো ঠিক সেম সূত্র ইউজ করে আমরা আরও কিছু কাজ করতে পারবো, যেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। বলা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক পরিমিত ব্যবধান বের করা। তো আমরা প্রথমে একটা কাজ করি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যাকে 1, 2, 3, 4 এভাবে আমাদের n পর্যন্ত। এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আমরা প্রথম একটা জিনিস বের করি, সেটা হচ্ছে তার গড়। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কী হবে? স্বাভাবিক হিসাব নিকাশ হচ্ছে প্রথম n সংখ্যার গড় হচ্ছে তাদের যোগফল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে আমাদের n ডিভাইড বাই টোটাল সংখ্যা আমরা n দ্বারা প্রকাশ করতে পারি। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যারা, তো আমরা যদি বলি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই আমাদের n। তাহলে এটা হচ্ছে আমার সূত্র। তো আমাদের n চলে যাবে, তাহলে আমরা বলতে পারি গড় হচ্ছে n প্লাস 1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে গড়। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়টা আমরা পেয়ে গেলাম। এবার আসো ভেদাঙ্ক বের করতে হলে আমাকে ইন জেনারেলি অনেক ঝামেলা পোয়াতে হয়, বা আমরা ইন জেনারেলি অনেকভাবে করি, কিন্তু আমার কথা হচ্ছে অনেকভাবে করার দরকার নেই। ভেদাঙ্কর একটু আগে ফর্মুলা আছে, ভেদাঙ্ক সমান কি? ব্যবধান স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমাদের ভেদাঙ্ক সমান হচ্ছে আমাদের ব্যবধান স্কোয়ার। ব্যবধানটা কত ভাইয়া? ব্যবধানটা হচ্ছে আমাদের 1, 2, 3, 4, ব্যবধান হচ্ছে 1। তাহলে 1 স্কোয়ার ইন্টু
এখানে কয়টা সংখ্যা আছে বলো তো, 1 থেকে n সংখ্যক, ওরা বলেই দিছে n সংখ্যক, তাহলে n সংখ্যক আছে n² - 1/12, তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি n² - 1/12, এটা হচ্ছে আমার আনসার, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক। যদি বলা হয় পরিমিত ব্যবধান, তাহলে √n² - 1/12। এবার যদি বলা হয় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বিভেদাঙ্ক, তাহলে আমরা বলতে পারবো সিগমা ডিভাইডেড বাই x বার ইন্টু 100%। তাহলে সিগমার মান কত, সিগমার মান হচ্ছে আমাদের √n² - 1/12, আর আমাদের x বারের মান হচ্ছে n+1/2। এবার তুমি যদি এখানে a + b ইন্টু a - b করো, ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত এই ফর্মেটে আসতে পারবা 1/√3 √n-1/n+1 ইন্টু 100, এই ফর্মেটে আসতে পারবা, যে আমাদের এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আমরা গড় বের করলাম তো জেনারেল উপায়ে, আমরা তার ভেদাঙ্ক বের করলাম, আমরা তার বিভেদাঙ্ক বের করলাম, এভাবে আমরা সবগুলা বের করতে পারি। এরপর হচ্ছে আমাদের এতটুকু আমরা বের করলাম। এবার আমাদের পরেরটা বলা হলো প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো তোমাকে বলে দিয়েছে n সংখ্যক, তাহলে আমার n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যা নিতে হবে 2, 4, 6, 8, এবার কত পর্যন্ত যাবে, 2n পর্যন্ত যাবে, কারণ তোমাকে বলছে n সংখ্যক। হ্যাঁ, তাহলে n সংখ্যক হইতে হবে, n এর মান যদি 100 হয় তাহলে 100টা, এমন না যে 100 পর্যন্ত, n পর্যন্ত বলে নাই, n সংখ্যক বলছে। তাহলে যেহেতু 2 2 করে আগে, এটা হচ্ছে 2n পর্যন্ত যাবে। তাহলে স্বাভাবিক হিসাব নিকে হচ্ছে ব্যবধান কত, ডিস্টেন্স হচ্ছে আমাদের 2, তাহলে আমার ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কয়ার সমান ডিস্টেন্স হচ্ছে 2² ইন্টু n² - 1/2। এখন তুমি বলতে পারবে n কেন বসাইছেন, কারণ দেখো তোমাকে তো বলেই দিছে n সংখ্যক। তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করলে 12, আমরা এখানে কাটাকাটি করলে 3 4 12, n² - 1/3, বাকিটা তুমি নিজে করতে পারবা। এবার যদি বলা হয় প্রথম n সংখ্যক বিজোড়, তাও সেম, বিজোড়ের ক্ষেত্রে 1, 3, 5, 7, এভাবে 2n - 1 পর্যন্ত, এটা হচ্ছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এখানে আবার সেম, আমাদের পার্থক্য হচ্ছে 2 করে, আর এটা তো বলেই দিয়েছে n সংখ্যক, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো, এই ধরনের ম্যাথগুলো তোমাদের এক্সামে আসতে পারে, আশা করি তোমাদের আসলে এবার তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার এই ম্যাথটা দেখো, তোমাকে বলা হলো 32টি সংখ্যার পরিমিত ব্যবধান 5, তাহলে আমাদের কয়টি সংখ্যার, 32টি, এর মানে n এর মান 32, পরিমিত ব্যবধান মানে সিগমার মান হচ্ছে 5। যদি সংখ্যাগুলোর সমষ্টি, তাহলে সংখ্যাগুলোর সমষ্টি মানে আমরা xi দ্বারা সামেশন অফ xi দ্বারা প্রকাশ করব, তার মান 80, তাদের বর্গের সমষ্টি কত, সামেশন অফ x² কত। দেখো পরিমিত ব্যবধানের আমরা দেখছিলাম সাধারণত দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা সামেশন অফ, আমরা যেটা বলছিলাম যে xi - x বার হোল স্কয়ার ডিভাইড বাই n √, এটা ছিল। তো এটাকে আমরা ক্যালকুলেশন করে এভাবে লিখতে পারি। এখন আমার কথা হচ্ছে ইনফরমেশন কিসের দেওয়া আছে, তোমার ইনফরমেশান দেওয়া আছে হচ্ছে, দেখো ইনফরমেশান দেওয়া যেটার আছে সেই অনুযায়ী করতে হবে। ইনফরমেশান দেওয়া আছে তাদের গড়ের এবং বর্গের, তাদের সামেশান এবং বর্গের সামেশান, তাহলে আমরা ওই ফর্মুলাটা করলাম। দেখো সিগমার মান 5 দেওয়া আছে, ফর্মুলা আমরা এটা জানি, আমরা জানি, তাহলে আমাদের এটা আমরা বের করব, n এর মান 32, এটার মান 80, 30 স্কোয়ার করলে 25, xi² 32, 80/32 হোল স্কয়ার, ক্যালকুলেশন করলে তুমি সামেশন অফ xi² মান পেয়ে যাবা 1000। তাহলে খুবই সিম্পল, তুমি ফর্মুলা বসাইলে এভাবে ম্যাথ করে ফেলতে পারবে। এরকম ছোটো ছোটো ম্যাথগুলো তোমাদের এক্সামে আসবে। এই ম্যাথটা একটু দেখো, যে এগুলো কিন্তু আমরা এখন যে ম্যাথগুলো করাচ্ছি এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোতে অ্যাডমিশন আসছিলো যে ওইরকম ম্যাথ আমি উল্লেখ করতেছি না, যেমন এটা হচ্ছে আমাদের হোপপুরি রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিলো। কোনো কারখানায় 32 জন শ্রমিকের, তাহলে n এর মান হচ্ছে 32, বাৎসরিক অনুপস্থিতির, এখানে অনুপস্থিতির কথা বলছে, সো অনুপস্থিতিটা হচ্ছে x, বিচ্যুতির মান হচ্ছে 5, তাহলে আমরা সিগমার মান পাইলাম 5। এটা হচ্ছে আদর্শ বিচ্যুতি, আমাদের পরিমিত ব্যবধান বা পরিমিত বিচ্যুতির সেম কথা। আর অনুপস্থিতির বর্গের সমষ্টি বলছে সামেশন অফ xi², আর তোমাকে বলছে বিভেদাঙ্ক কত, তো বিভেদাঙ্ক সমান হচ্ছে সিগমা ডিভাইড বাই x বার ইন্টু 100%। সিগমার মান জানি, x বারের মান জানি না, সিগমার ফর্মুলায় সব কিছু জানা আছে, শুধুমাত্র আমি কি জানি না, x এ জানি না। সিগমার মান বসালাম, এটার মান বসালাম, n এর মান বসালাম, এটা জানি না, এটা ক্যালকুলেশন করে বের করলাম 2.5, এখানে বসাই দিলাম 5 আমাদের দেওয়াই আছে, টু 100%, এটা হচ্ছে আমার আনসার। ওকে, হোপফুলি দিস ইজ আওয়ার লাস্ট ম্যাথ, অ্যান্ড আমরা এটা করার পরে আমাদের এই অধ্যায়টা শেষ, এরপর আমাদের শুধু সম্ভাবনাটাই বাকি থাকবে। তো আসলে তোমাকে বলা হলো দুটি অসম রাশির গাণিতিক গড় এবং বেদাঙ্ক যথাক্রমে এত। তো গাণিতিক গড় দেওয়া আছে x বারের মান, বেদাঙ্ক সিগমা এর মান দেওয়া আছে, তোমাকে বললো সংখ্যা দুটি নির্ণয় করো। তো অসম রাশি দুইটি আমি ধরে নিলাম x1 এবং x2, তাহলে x1 আমাদের x2 থেকে বড় আমি ধরে নিলাম, তাহলে এই দুইটার গড় কী হবে, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে তাদের গড়, সেই গড়ের মান দেওয়া আছে 6, এখান থেকে x1 + x2 এর মান বের হলো 12।
এবার আসে আমাদের বেদাঙ্ক। বেদাঙ্ক কীভাবে বের করব? দেখো তোমাকে একটা কথা বলে রাখি, এই লাইনটা মাথায় রাখবা। দুইটি অসম ধনাত্মক রাশির ক্ষেত্রে সবসময় অনলি দুইটি এবং অসম রাশি যদি হয় তাহলে তার ভেদাঙ্কটা সবসময় পরিসরের অর্ধেক হয়। তাহলে ভেদাঙ্কটা কি হয়? পরিসরের অর্ধেক। বেদাঙ্ক পরিসরের অর্ধেক, এটা আমাদের প্রমাণ করা যায়। আমরা তো প্রমাণ করতেছি না, মুখস্থ করো বেদাঙ্ক পরিসরের অর্ধেক। তাহলে আমাদের বেদাঙ্ক সিগমা সমান পরিসরের অর্ধেক। তাহলে আর সমান 2 সিগমা, সিগমার মান 9, 9 × 18। আর পরিসর মানে কি? একটা থেকে এটার বিয়োগফল x1 - x2, তাহলে x1 - x2 = হচ্ছে 18। দিস ইজ আওয়ার আনসার। সরি আনসার না, আমার দুইটা ইকুয়েশন বের হয়েছে, x1 + x2 এর মান, x1 - x2 এর মান। বাই সলভিং দিস টু ইকুয়েশন আমরা পাবো x1, দ্য ভ্যালু অফ x1 = 9 অ্যান্ড দ্য ভ্যালু অফ x2 = 3 অ্যান্ড দ্যাটস ইট, আমাদের শেষ অধ্যায়টা। সো দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা একটু এই অধ্যায়ে যদিও কোয়েশ্চেন ব্যাংকে খুব একটা কোয়েশ্চেন পাবা না, তাও একটু দেখে শুনে রাখবে আর কি। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।